পাল্টাপাল্টি হুমকি দিলেও বড় যুদ্ধে জড়াবে না ভারত ও পাকিস্তান। মত বিশ্লেষকদের। কেন গুরুত্বপূর্ণ আসছে 24 থেকে 36 ঘন্টা। পাকিস্তানের সাথে যুদ্ধ পরিস্থিতির মাঝেই বাংলাদেশ নিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে গদি মিডিয়া। ঢাকা নিয়ে কি ষড়যন্ত্র করছে দিল্লি। পাকিস্তানে হামলা হলে তুরস্ক মেনে নেবে না, ভারতকে হুঁশিয়ারি তুর্কি সরকারের। যুদ্ধ হলে পাকিস্তানের হয়ে লড়বে কি তুরস্ক? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ব্যাপক রণপ্রস্তুতি নিলেও বড় ধরনের যুদ্ধ হবে না ভারত ও পাকিস্তানের মধ্যে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তবে দুই দেশের মাঝে পাল্টাপাল্টি হুমকিতে সময়ের সাথে সাথে ঘোলাটে হচ্ছে পরিস্থিতি। বিশেষ করে শুক্রবারের আগেই পাকিস্তানের ভেতরে হামলা চালাতে পারে ভারত। পাক তথ্যমন্ত্রীর এমন দাবির পরই উদ্বেগ আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা উপমহাদেশে। কি ঘটতে যাচ্ছে আগামী 24 থেকে 36 ঘন্টায়, সেদিকে সতর্ক নজর সবার। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হুমকিতে পরিস্থিতি এতটাই উত্তপ্ত যেন অগ্নিস্ফুলিঙ্গের অপেক্ষায় বারুদের মজুদ। কোনো এক পক্ষের সামান্য ভুলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে ভয়াবহ অঘটন। সহিংসতা শুধু ভারত পাকিস্তান নয়, ছড়িয়ে পড়তে পারে বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোতে। দূর অতীত নয়, নিকট অতীতের অভিজ্ঞতা বলছে অবধারিতভাবে যুদ্ধের ভয়াবহ মাসুল দেবে নিরপরাধ নিরস্ত্র সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে ভারত আর পাকিস্তানের সশস্ত্র বাহিনী রণপ্রস্তুতির তোড়জোড়ের মধ্যে তথ্যবোমা ফাটালেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। আসলেই কি শিগগিরই যুদ্ধে জড়াতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি? India intends carrying out military action against Pakistan. ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে, এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আমাদের হাতে আছে। ভারতের এই ধরনের যে কোনো সামরিক অভিযানের জবাব নিশ্চিতভাবে দৃঢ়তার সঙ্গে দেওয়া হবে। Of judge, jury and executioner in the region. আতাউল্লাহ তারার বলেছেন, আন্তর্জাতিক সহায়তায় স্বচ্ছ তদন্তের সুযোগ থাকলেও পেহেলগাঁওয়ে হামলার ঘটনাকে পাকিস্তান বিরোধী অপপ্রচারের অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত। তার দাবি, গায়ের জোরে ভারত বিচারক, সাক্ষী আর শাস্তি বাস্তবায়নকারীর সব ভূমিকা একাই পালন করছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী 29 এপ্রিল রাতে টেলিভিশনে এই বক্তব্য দেওয়ার দিনই সামরিক বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাদের নিয়ে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের অনুমোদন দিয়ে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছেন তিনি। হামলার সময় ও লক্ষ্যবস্তু নির্ধারণে সেনাবাহিনীকে দিয়েছেন সর্বোচ্চ স্বাধীনতা। ভারত ইট ছুঁড়লে পাথর দিয়ে জবাব দেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। সিনেটের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি ভারতকে হুঁশিয়ার করে বলেছেন, চীন ও তুরস্ক পাকিস্তানের সাথে আছে। পাকিস্তানের ভেতরে সন্ত্রাসবাদে মদদের অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে। মিথ্যা ভিত্তি দাঁড় করিয়ে ফ্ল্যাগ অপারেশনের অপচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। উত্তেজনাকর পরিস্থিতিতে সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় ভারতের আরেকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। সাতওয়াল সেক্টরে ভূপাতিত করা ড্রোনটি ফ্যান্টম 4 মডেলের। অবশ্য আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন বড় আকারে যুদ্ধের আশঙ্কা নেই। India seems determined to initiate a war, but যুদ্ধ বাধাতে দৃঢ় প্রত্যয়ী মনে হলেও এই মুহূর্তে বড় আকারের যুদ্ধ বাঁধাবে না ভারত। দুই দেশেই পারমাণবিক শক্তিধর হওয়ায় যুদ্ধ বাঁধলে সীমিত গণ্ডিতেই থাকবে। নিশ্চিতভাবে সীমান্তে আন্তর্জাতিক আইন ব্যাপকভাবে লঙ্ঘিত হবে। ভারত আগ্রাসন চালালে হুমকিতে পড়বে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা, তৈরি হবে গুরুতর মানবিক সংকট। definitely border skirmishes and এমন অবস্থায় ভারত ও পাকিস্তানকে উত্তেজনা সংবরণ করে বৃহত্তর স্বার্থে শান্তিপূর্ণভাবে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অন্যান্য দেশকেও সংকট সমাধানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখছে ওয়াশিংটন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, উত্তেজক পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। এজন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে ফোনালাপ করেছেন গুতেরেস। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে কাশ্মীরের পেহেলগামের হত্যাকাণ্ডের পর শুধু পাকিস্তানি নয়,
বাংলাদেশ বিরোধী অপপ্রচার আর বিদ্বেষ ছড়াতেও ব্যস্ত মোদী সরকারের নেতারা ও গদি মিডিয়া। একই সাথে বাংলাদেশ সীমান্তে নাইট ভিশন, ড্রোন সহ গোয়েন্দা নজরদারি আর সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত। আলোচিত চিকেন নেকে বসেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400। জড়ো করা হচ্ছে ভারী সমরাস্ত্র আর বাড়তি সেনা। সীমান্তবর্তী দুটি বিমান ঘাঁটিতে প্রস্তুত রাখা হচ্ছে চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান রাফাল। মেহরাব হোসেন খানের আরেকটি ডেস্ক রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ঢাকা ছেড়ে নয়াদিল্লি পালানোর পর ভারতের মোদী সরকারের বাংলাদেশ বিরোধী কট্টর অবস্থানে এবার কি রসদ জোগাচ্ছে পেহেলগাঁওয়ের হামলার ঘটনা। ওই হামলায় অন্তত ২৬ জনকে হত্যার জন্য পাকিস্তানকে দোষারোপে প্রায় যুদ্ধ পরিস্থিতির মধ্যে টেনে নেওয়া হচ্ছে বাংলাদেশের নাম। এ অপতৎপরতায় ভারতের রাজনীতিবিদরা শুধু নন, মূলধারার কিছু গণমাধ্যমও ছড়াচ্ছে বাংলাদেশ বিদ্বেষ। এমন ঘোলাটে পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তে আগে ভাগে কৌশলগত সামরিক পদক্ষেপ নিয়ে শক্তি বাড়াচ্ছে ভারত। বসেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সীমান্তের কাছাকাছি স্ট্যান্ড বাই অত্যাধুনিক যুদ্ধবিমানের বহর। কেন উত্তেজনা বাড়ানোর এই তৎপরতা? আসলেই কি বাংলাদেশকে হুমকি মনে করছে পরমাণু শক্তিধর ভারত? আগুনে ঘি ঢালার কাজটি করেছে ভারতের সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্য। জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর দাবি, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি অপতৎপরতা বেড়েছে বাংলাদেশে। সেই সাথে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISIও বাংলাদেশ সীমান্তে আনাগোনা বাড়িয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ানে সাম্প্রতিক অস্থিরতার পেছনে বাংলাদেশ সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে জঙ্গি অনুপ্রবেশের অভিযোগও তুলেছে ভারতের গোয়েন্দারা। বিএসএফকে সতর্ক করার রেশ থাকতেই হামলা হয় জম্মু কাশ্মীরে। এতে বাংলাদেশকে আর আস্থার তালিকায় রাখতে নারাজ ভারতের সেনাবাহিনী। তাই বাংলাদেশ সীমান্তকে নজরদারির চাদরে ঢাকতে সব রকমের চেষ্টায় নেমেছে ভারত। প্রথম ধাপে বাংলাদেশ লাগোয়া 5টি রাজ্যের 4096 কিলোমিটার সীমান্ত জুড়ে বিএসএফ এর সঙ্গে যৌথ গোয়েন্দা নজরদারিতে নেমেছে সেনাবাহিনী। কয়েকটি কৌশলগত পয়েন্টে সামরিক মহড়া, সেনাবাহিনীর গোয়েন্দা অনুসন্ধান ও নির্দিষ্ট কিছু অবকাঠামো রদবদলের কাজও চলছে জোরে সোরে। আলোচনায় আছে সীমান্তের 3180 কিলোমিটার কাঁটাতারের বেড়ার বাইরে অরক্ষিত অংশে নাইট ভিশন ক্যামেরা, সিসিটিভি আর ড্রোন নজরদারি। এছাড়া বিএসএফ এর অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয়েছে আধা সামরিক বাহিনীর কুইক রেসপন্স টিম। শেখ হাসিনা পালানোর ঘটনা প্রবাহে পাল্টাপাল্টি হুমকিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারতের স্পর্শকাতর করিডোর শিলিগুড়ি, যা চিকেন নেক নামে বহুল প্রচলিত। বাংলাদেশ নেপালের মধ্যবর্তী প্রায় 22 কিলোমিটারের সৌর অঞ্চলটি ভারতের 7 রাজ্যকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত রেখেছে। তাই চিকেন নেক কোনো কারণে অবরুদ্ধ হলে বিচ্ছিন্ন হবে ভারতের উত্তর পূর্বাঞ্চল। অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরায় সেনা ও নিত্যপণ্য পরিবহনের একমাত্র রাস্তা এটি। কাশ্মীরে হামলার পর চিকেন করিডোর জুড়ে এখন সেনাবাহিনীর ত্রিশক্তি কোর আর আসাম রাইফেলসের ব্যস্ততা। এখানেই শেষ নয়, উত্তরবঙ্গের হাসিমারা ও বাগডোগরা বিমান ঘাঁটির শক্তি বাড়াতে জড়ো করা হচ্ছে চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান রাফাল। নিয়মিত কাঁপাচ্ছে শিলিগুড়ির আকাশ। ভারতের হাতে থাকা 36টি রাফালের বহর বাড়াতে ফ্রান্সের কাছ থেকে নতুন করে আরও 26টি কেনার চুক্তিও সই হয়েছে গত 28 এপ্রিল, যা রাগঢাক ছাড়াই বুঝিয়ে দিচ্ছে বৈরী প্রতিবেশী বিস্তৃত ভারতের উদ্বেগ। মেহরাব হোসেন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। শুধু প্রতিবেশী দেশগুলোই নয়, বরাবরের মতোই নিজ দেশের মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ও আতঙ্ক ছড়াতে উস্কানিমূলক গান প্রকাশ করছে ভারতের বিভিন্ন ইউটিউব চ্যানেল। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক অনুসন্ধানে কমপক্ষে এমন 20টি গানের খোঁজ পাওয়া গেছে। বিস্তারিত মির ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। গানের সুরে দেওয়া হচ্ছে যুদ্ধের ডাক, জানানো হচ্ছে সব হিন্দুদের এক হয়ে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান। ইউটিউবে প্রকাশ পাওয়া এসব গানে আসছে লাখ লাখ ভিউজ, আর যুদ্ধের প্রতি সমর্থন জানিয়ে ভিডিওর নিচে পড়ছে হাজার হাজার কমেন্ট। ভারতে এসব মুসলিম বিদ্বেষী উস্কানিমূলক গানগুলো এখন আছে ট্রেন্ডিংয়ে। কাশ্মীরে গত 22 এপ্রিল বন্দুকধারীদের হামলার ঘটনার পর
ভারতের বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে মুসলিম বিদ্বেষী গান প্রকাশের হিড়িক পড়েছে। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক অনুসন্ধানে কমপক্ষে এমন 20টি গানের খোঁজ পাওয়া গেছে বলে এক প্রতিবেদনে জানানো হয়। উগ্র হিন্দুত্ববাদী বিভিন্ন গ্রুপ থেকে গানগুলো অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। গানগুলোতে ইসলাম নিয়ে নানা কুরুচিপূর্ণ কথা বলা হয়েছে, আর এগুলোকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে ছড়ানো হচ্ছে বিদ্বেষ ও আতঙ্ক। কাশ্মীরে পর্যটকদের হামলার পর অনেকে দাবি করেছেন বন্দুকধারীরা হিন্দু পর্যটকদের লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। ইউটিউবে প্রকাশিত ওইসব গানে এই বিষয়টি উল্লেখ করে বলা হয়, ভারতীয় মুসলিমদের আর বিশ্বাস করা যায় না। একটি গানের শিরোনাম পেহলে ধর্ম পুছা, অর্থাৎ তারা প্রথমে ধর্ম জানতে চেয়েছিল। ওই গানের কথায় মুসলিমরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ তোলা হয়েছে। আরেকটি গানে বলা হয়, এক কি বাদলে 1 লাখ কো ঘর মে ঘুসকে মারেঙ্গে, অথচ বন্দুকধারীদের থামাতে গিয়ে একজন মুসলিম ঘোড়াচালক সেদিন প্রাণ হারিয়েছেন। আবার আহত পর্যটকদের উদ্ধারে স্থানীয় মুসলিমরা এগিয়ে এসেছেন। ভারতে গানের মাধ্যমে মুসলিম বিদ্বেষ ছড়িয়ে দেওয়া নতুন কোনো ঘটনা নয়। উগ্রবাদী এমন গান তৈরির জন্য বিশেষ সুবিধাও পেয়েছেন এসব গানের অনেক শিল্পী। 2022 সালে মুসলিম বিরোধী গান তৈরি করে জনপ্রিয়তা পেয়েছিলেন উত্তরপ্রদেশের শিল্পী কৃষ্ণা ভানশি। তিনি গানের মাধ্যমে মুসলিমদের দেশবিরোধী আখ্যা দিয়ে পাকিস্তানে চলে যেতে বলেছিলেন। পরবর্তীতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শপথ অনুষ্ঠানে এই শিল্পীকে পুরস্কৃত করা হয়। গানের মাধ্যমে এমন প্রচারণায় ভারতের একাধিক রাজ্যে বাস্তবেও মুসলিমদের বাড়িঘরে হামলাসহ সহিংসতার ঘটনা ঘটছে। গুজরাট রাজ্যে সম্প্রতি পরিচালিত একটি চিরুনি অভিযানে বাংলাদেশি সন্দেহে বিপুল সংখ্যক মানুষকে আটক করা হয়েছে। রাজ্য পুলিশের তথ্য মতে চলতি সপ্তাহের অভিযানে এখন পর্যন্ত প্রায় 6500 অবৈধ অভিবাসী আটক হয়েছে। তবে বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন চিত্র। যাদের বাংলাদেশি নাগরিক হিসাবে আটক করা হয়েছে তাদের অনেকেই ভারতের ভিন্ন ভিন্ন রাজ্যের বাংলা ভাষাভাষী মুসলিম নাগরিক, যাদের বৈধ পরিচয়পত্রও রয়েছে। উত্তরপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ এবং গুজরাট থেকে আসা এসব নাগরিকদের বাংলাদেশি তকমা দিয়ে হয়রানি করা হচ্ছে। শুধু আটকই নয়, আহমেদাবাদের মুসলিম অধ্যুষিত চান্দোলা লেক এলাকায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে বহু মুসলিম নাগরিকের ঘরবাড়ি। ফলে আতঙ্ক ও উদ্বেগ নিয়ে দিন কাটাতে হচ্ছে ভারতের সাধারণ মুসলিমদের। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে পাকিস্তানে হামলা হলে তা তুরস্ক মেনে নেবে না বলে ভারতকে হুঁশিয়ার করে দিয়েছে তুরস্ক। ভারত পাকিস্তান সম্ভাব্য যুদ্ধের মাঝে ইসলামাবাদ সফররত তুরস্কের উচ্চ পর্যায়ের একটি সামরিক প্রতিনিধি দল সাফ জানিয়ে দিয়েছে, পাকিস্তানে হামলাকে রেড লাইন অতিক্রম হিসেবে বিবেচনা করবে তুর্কি। পাক ভারত যুদ্ধ বেঁধে গেলে পাকিস্তানের হয়ে তুরস্ক লড়াইয়ে অংশ নেবে কিনা তা নিয়েও চলছে জল্পনা। হিজল জোবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে প্রভাব বাড়াতে বিশেষভাবে তৎপর হয়ে উঠেছে তুরস্ক। এ লক্ষ্যে পাকিস্তানের সাথে ক্রমশ সম্পর্ক গভীর করছে তারা। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মাঝে তাদের এই তৎপরতা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছে। টাইমস অব ইন্ডিয়া সহ ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, যুদ্ধ পরিস্থিতির মাঝে পাকিস্তানকে সামরিক সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র সরবরাহ করছে তুরস্ক, যদিও এমন দাবি নাকচ করেছে আঙ্কারা। এরই মাঝে প্রতিরক্ষা ও সামরিক খাতে ঘনিষ্ঠ সহযোগিতার লক্ষ্যে তুরস্কের উচ্চ পর্যায়ের একটি সামরিক গোয়েন্দা প্রতিনিধি দলের ইসলামাবাদ সফর নতুন করে দৃষ্টি কেড়েছে। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন তুরস্কের গোয়েন্দা বিভাগের প্রধানও। সব মিলিয়ে যুদ্ধ পরিস্থিতিতে তুরস্ক পাকিস্তানকে কেবল অস্ত্র নয়, গোয়েন্দা সহযোগিতাও দেবে বলে ধারণা ভারতীয় বিশ্লেষকদের। এদিকে এরই মাঝে পাকিস্তানের সাথে যুদ্ধে না জড়াতে ভারতকে কঠোর বার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দল একে পার্টির অন্যতম নেতা পার্লামেন্ট মেম্বার আলী শাহিন। প্রতীকী অর্থে পাকিস্তানকে নিজ দেশের বৃহত্তর সীমান্ত চৌকি উল্লেখ করে তিনি বলেছেন, তুরস্কের নিরাপত্তা বলয় শুরু হয় পাকিস্তান থেকে। ফলে পাকিস্তানে ভারতের হামলাকে রেড লাইন অতিক্রম হিসেবে বিবেচনা করবে তুরস্ক। সীমা লঙ্ঘন করলে আঙ্কারা তা মেনে নেবে না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
সার্বিক প্রেক্ষাপটে যুদ্ধ বেঁধে গেলে তুরস্ক পাকিস্তানের হয়ে লড়াইয়ে অংশ নেবে কিনা তা নিয়ে চলছে নানান জল্পনা। ভারতীয় বিশ্লেষকদের মতে দিল্লির বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে আঙ্কারা ইসলামাবাদকে সরাসরি সমর্থন দিচ্ছে। প্রতিনিধিত্বশীলদের বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডে তাই স্পষ্ট হয়ে উঠছে। এতে করে ভূরাজনৈতিক উত্তেজনা আরও বাড়ছে বলে মনে করছেন তারা। এর আগে ২৮ এপ্রিল এক প্রতিবেদনে প্রভাবশালী ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় দাবি করা হয় ২৭ এপ্রিল তুরস্কের বিমান বাহিনীর একটি হারকিউলিস 130 কার্গো বিমান করাচিতে অবতরণ করে। তাতে ছিল নানা রকম সামরিক সরঞ্জাম। এছাড়া ইসলামাবাদের আরেকটি সামরিক ঘাঁটিতে তুরস্কের আরও ৬টি 130 কার্গো বিমান পৌঁছানোর কথা জানায় টাইমস অব ইন্ডিয়া। সেগুলোতেও সামরিক সরঞ্জাম ছিল বলে দাবি তাদের। তবে আনুষ্ঠানিক এক বিবৃতিতে এ ধরনের দাবিকে অমূলক বলে উল্লেখ করেছে তুরস্ক। নিছক জ্বালানি নেয়ার জন্য একটি হারকিউলিস 130 বিমান পাকিস্তানে অবতরণ করেছিল বলে জানিয়েছে তারা। এদিকে ভারত ও পাকিস্তানের মাঝে চলমান উত্তেজনা নিয়ে মুখ খুলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্ক বরাবরের মতোই পাকিস্তানি জনগণের প্রতি সহানুভূতিশীল। তার দেশ পাকিস্তানের সাথে প্রতিরক্ষা, সামরিক সহ বিভিন্ন খাতে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। তবে বৈশ্বিক ও আঞ্চলিক শান্তির প্রশ্নে কোথাও নতুন করে কোনো সংঘাত জন্ম নিক আঙ্কারা তা চায় না বলে জানিয়েছেন তিনি। সে জায়গা থেকে ভারত ও পাকিস্তান চলমান উত্তেজনা কমিয়ে সংযত আচরণ করবে এটি প্রত্যাশা তার। এ ব্যাপারে তুরস্ক ভূমিকা রাখতে আগ্রহী বলেও জানান এরদোয়ান। হিজল জুবায়ের, বাংলা ভিশন। কোথাও মা তার আদরের সন্তানকে রেখে চলে যেতে বাধ্য হচ্ছেন, আবার কোথাও স্ত্রী রেখে যাচ্ছেন প্রিয় স্বামীকে। গেল কয়েকদিন ধরে এমন চরম অমানবিক ও আবেগঘন বিদায়ের দৃশ্য চোখে পড়ছে পাক ভারত সীমান্তে। একদিকে পাকিস্তানি নাগরিক মা তার ভারতীয় পুত্রকে বিদায় জানাচ্ছেন, অন্যদিকে পাকিস্তানি বধূ তার ভারতীয় স্বামীকে ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন। পেহেলগাম হত্যাকাণ্ডের পর পাকিস্তানি নাগরিকদের ভিসা সুবিধা ভারত বাতিল করায় এমন অমানবিক পরিস্থিতি দেখা দিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিভিন্ন কারণে ভারতে বসবাস করা পাকিস্তানি নাগরিকরা এবার ফিরে যাচ্ছেন নিজ দেশে। গত ২৯ এপ্রিল ভারত পাকিস্তান সীমান্তে দেখা মেলে এক আবেগঘন দৃশ্য। এসব আবেগময় মুহূর্ত ক্যামেরাবন্দি করেন এএফপির এক আলোকচিত্রী। এখন পর্যন্ত প্রায় ৫০০-র বেশি পাকিস্তানি নাগরিক ভারত ত্যাগ করে নিজ দেশে ফিরে গেছেন। এদিন সীমান্তে বিদায় বেলায় দেখা যায় প্রিয়জনদের কান্না, আলিঙ্গন। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘদিন থাকার পর এই বিদায় ছিল অনেকের কাছেই অত্যন্ত বেদনাদায়ক। কেউ বাবা মাকে বিদায় জানালেন, কেউ সন্তানকে, কেউ বা স্বামী বা স্ত্রীকে। এক পাকিস্তানি নাগরিক তার ভারতীয় পুত্রকে আলিঙ্গন করে কাঁদতে কাঁদতে বিদায় নেন। এক পাকিস্তানি বধূ তার ভারতীয় স্বামীকে বিদায় জানান। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। कुछ भी कर लूं, सारा दिन घुमा लूं फिरा लूं, रात को तो माँ इनको चाहिए ही चाहिए ना भाई। ভারতে আসা পাকিস্তানি নাগরিকদের জন্য স্বল্পমেয়াদী ১২টি ভিসার আওতায় দেশ ত্যাগের নির্ধারিত শেষ দিন ছিল ২৭ এপ্রিল। এদিকে চিকিৎসা ভিসার জন্য সময়সীমা ছিল ২৯ এপ্রিল পর্যন্ত। ফলে ২৯ এপ্রিল সীমান্তের ভিড় ছিল চোখে পড়ার মতো। সীমান্ত চৌকিতে এদিন উপস্থিত বিএসএফ সদস্যরা পাসপোর্ট ও অন্যান্য নথি যাচাই করছিলেন। নথিপত্র যাচাইয়ের সময় সীমান্তের আবহ ছিল আবেগে ভরা। বিদায় জানিয়ে হাত নাড়ছিলেন অনেকেই, আর ফিরে তাকিয়ে কাঁদছিলেন প্রিয়জনদের দিকে। এদিন আবেগ, ভালোবাসা ও বিচ্ছেদের মুহূর্তগুলো রাজনীতি থেকে অনেক উপরে উঠে এসে মানবিকতার উদাহরণ তৈরি করেছিল। সীমান্তের দুই পাশের মানুষ একে অপরকে দেখিয়েছিল সহানুভূতি ও সম্মান। জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলার পর পাকিস্তানি নাগরিকদের ভিসা সুবিধা বাতিল করে দেয় ভারত। পরদিন পাকিস্তানও ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে একই ব্যবস্থা নেয়। ভারতের তরফ থেকে পাকিস্তানি নাগরিকদের নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিকে জম্মু কাশ্মীরের আকাশযাপন কেন্দ্রগুলো বন্ধের ঘোষণা দিয়েছে ভারত। বর্তমানে সেখানে ভারতীয় সেনাদের গণগ্রেপ্তার ও ধ্বংসযজ্ঞ চলছে। ফলে প্রায় ৪৮টি রিসোর্ট অস্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেদিন হামলা থেকে বেঁচে যাওয়া পর্যটকদের দাবি, আক্রমণকারীরা হিন্দু ধর্মাবলম্বীদের আলাদা করে কাছ থেকে গুলি করে হত্যা করেছে। তবে কিছু পর্যটক জানিয়েছেন হামলাকারীরা দূর থেকে গুলি চালিয়েছিল। ফলে এই ঘটনায় দুই ধরনের তথ্য উঠে আসছে।
জম্মু ও কাশ্মীরে ঘটে যাওয়া সশস্ত্র হামলাগুলোকে প্রায় ক্রস বর্ডার পাকিস্তানি সন্ত্রাসী কার্যক্রম বলার চেষ্টা করে থাকে ভারত। তবে পাকিস্তানও এই হামলাগুলোর সাথে নিজেদের সম্পর্ক থাকার কথা বরাবরই নাকচ করে আসছে। 2019 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে কেন্দ্রের আওতায় নিয়ে আসে। এতে সেখানে পর্যটন খাতের উন্নতি করার চেষ্টা করা হয়। ইফাত জাহান, বাংলা ভিশন। পেহেলগাম হত্যাকাণ্ডের জেরে আবারও মুখ থুবড়ে পড়েছে পর্যটন নির্ভর কাশ্মীরের অর্থনীতি। সপ্তাহ পেরিয়ে গেলেও ব্যবসা বাণিজ্যে ফেরেনি স্বাভাবিকতা। হোটেল খালি, বাতিল হয়ে গেছে প্রায় 90% আগাম বুকিং। রোজগারের অনিশ্চয়তায় আছে হাজারো পরিবার। স্থানীয়রা বলছেন, এমনটা শুধু এবারের হামলার ফল নয়, বরং এর পেছনে মোদী সরকারের চরম অব্যবস্থাপনাও সমান দায়ী। ভয়ের মাঝে জীবিকার তাগিদে ধীরে ধীরে কাজে নেমেছে স্থানীয় জনগণ, খুলছে দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান। চলমান উত্তেজনার মধ্যে কবে আবার কাশ্মীরে ফিরবেন পর্যটকরা, সেটা নিয়ে থাকছে অনিশ্চয়তা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। জম্মু কাশ্মীরের নির্মম ট্র্যাজেডির সপ্তাহখানেক পর আবারও ছন্দে ফেরার চেষ্টা করছে পেহেলগাম। পাকিস্তানের সাথে ভারতের চলমান অস্থিরতা ও পাল্টাপাল্টি যুদ্ধ পরিস্থিতির মাঝেই 29 এপ্রিল থেকে খুলেছে স্কুল ও দোকানপাট, রাস্তায় বেড়েছে ব্যস্ততা। পর্যটন নির্ভর শহরটির আপাত শান্ত পরিবেশের আড়ালে রয়ে গেছে আতঙ্ক, ক্ষোভ ও বহুমুখী উত্তেজনার আঁচ। মোদী সরকারের ব্যর্থতার কারণে ঘটে যাওয়া এই সন্ত্রাসী হামলার সবচেয়ে বড় ভুক্তভোগী কাশ্মীরের প্রধান আয়ের উৎস পর্যটন খাত। এর জেরে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও ট্যুর অপারেটররা। আমরা বিশাল রকমের ক্ষতির সম্মুখীন হয়েছি। শুধু ফেরিওয়ালারা নয়, হোটেল ব্যবসায়ী, দোকানদার, এমনকি যেসব ড্রাইভার লোন নিয়ে গাড়ি কিনেছে তারা এখন কিস্তি দিতে পারছে না। সবাই বিপদে আছি। কাশ্মীরের প্রায় 90% মানুষ পর্যটনের উপর নির্ভরশীল। জীবিকা উপার্জনের আর কোনো পথ নেই আমাদের। এই খাত থেকে আমাদের জীবিকা আসতো, কিন্তু পেহেলগামের হামলার পর থেকে ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বলতে গেলে প্রায় 90%ই কমে গেছে। পেহেলগাম হত্যাকাণ্ডের জেরে ভয়াবহ ধাক্কা খেয়েছে স্থানীয় পর্যটন শিল্প। হামলার পর পুরো কাশ্মীর জুড়ে চলছে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর কড়া নজরদারি। নিরাপত্তাজনিত কারণে 87টি পর্যটন গন্তব্যের মধ্যে 48টি বন্ধ করে দিয়েছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। সরকারি এক নথির বরাতে এমন তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। অবশিষ্ট জায়গাগুলোতেও জারি করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তবে এই নিষেধাজ্ঞা কতদিন চলবে সেই বিষয়ে পরিষ্কার কিছু জানা যায়নি। আমি পেহেলগামে পর্যটকদের গাইড করতাম। একসময় এত ব্যস্ত থাকতাম যে অনেক ক্লায়েন্টের মধ্য থেকে বেছে বেছে নিতে হতো, আর এখন কাজ ছাড়া এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। পেহেলগামে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে হামলার ঘটনা ভারতীয়দের জনমনে জন্ম দিয়েছে চরম ঘৃণা ও ক্ষোভ। দিল্লি বলছে সুপরিকল্পিত এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে প্রতিবেশী দেশের রাষ্ট্রীয় মদদ। তবে বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে পাকিস্তান। কিন্তু সন্ত্রাসীদের ভয়ে কাশ্মীর ভ্রমণ বন্ধ করতে নারাজ অনেক ভারতীয়। 90% আমি শুনেছি কাশ্মীরের 90% ট্যুর বুকিং বাতিল হয়ে গেছে। আমার মনে হয় সন্ত্রাসীদের বার্তাই ছিল এটা যে কাশ্মীরে তোমরা আর এসো না। কিন্তু আমি বিশ্বাস করি এমনটা কখনো হবে না। এটা আমাদের কাশ্মীর, আমাদের দেশ। আমরা অবশ্যই এখানে আসব। বহু বছর ধরে সহিংসতা ও সন্ত্রাসবাদে জর্জরিত ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর। স্থানীয় বাসিন্দাদের বইতে হচ্ছে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের শত্রুতার বোঝা। এরপরেও তাদের আশা অচিরেই ফিরবে স্থায়ী নিরাপত্তা আর ঘুরে দাঁড়াবে পর্যটন শিল্প। কিন্তু পেহেলগামের মতো কোনো হামলা বারবার ভেঙে দেয় তাদের স্বপ্ন। ভোট ও ঘৃণার রাজনীতির বলি হয়ে কাশ্মীরিরা থাকেন নতুন দিনের অপেক্ষায়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ভারতের কলকাতার একটি হোটেলে আগুন লেগে অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। আহত 13 জনের মধ্যে 12 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাত 8:30টার দিকে উত্তর কলকাতার বড় বাজারের মেচুয়ার ফলপট্টির একটি আবাসিক হোটেলে এই আগুন লাগে। প্রবল ধোঁয়ায় ঢেকে যায় হোটেলটি। ফলে ভেতরে আটকা পড়া অনেকেই ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আতঙ্কে হোটেল থেকে ঝাঁপ দেওয়ায় একজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 2 শিশুও রয়েছে। আগুন লাগার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছায় কলকাতার ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। 4 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে তারা। 5তলা হোটেলের 42টি ঘরে মোট 88 জন অতিথি ছিল।
এছাড়াও ছিল 60 জন কর্মকর্তা কর্মচারী। কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিহতদের প্রত্যেকের পরিবারকে 2 লাখ টাকা ও আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।